আসসালামু আলাইকুম। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিও হবে অ্যালগরিদমের আমাদের প্লেলিস্টের ক্লাস 1। সো আমরা আমাদের প্লেলিস্ট জুড়ে পুরো অ্যালগরিদম সিরিজটাই কভার করব। অনেক ইম্পর্টেন্ট অ্যালগরিদমের বিভিন্ন স্ট্রাকচার শিখব এবং কীভাবে আমরা অ্যালগরিদম ইউজ করে কোড এক্সিকিউট করতে পারি তাও আমরা এই সিরিজের মাধ্যমে শিখবো ইনশাল্লাহ। সো আজকের এই ক্লাসে আমরা চেষ্টা করব অ্যালগরিদম এবং প্রোগ্রাম এই দুইটার মধ্যে যে বেসিক পার্থক্য তা আপনাদের সামনে তুলে ধরা, এবং এই জিনিসটা আমরা আসলে কোড থেকে বোঝা যে অ্যালগরিদম এবং প্রোগ্রাম জিনিসটা আসলে কি। সো অ্যালগরিদম এবং প্রোগ্রাম এই দুইটা যদি আলাদাভাবে আমরা একটু দেখি, যে অ্যালগো আর হচ্ছে গিয়ে প্রোগ্রাম। সো অ্যালগরিদম এবং প্রোগ্রাম এই দুইটার যদি ডেফিনেশন আমরা চিন্তা করি, দুইটার ডেফিনেশন আসলে সেম। ডেফিনেশনটা কি? দুইটার ডেফিনেশন হচ্ছে সেম। দুইটার ডেফিনেশনটা আসলে কি? দুইটার ডেফিনেশন হচ্ছে অ্যালগরিদমের এবং প্রোগ্রামের যে কম্পিউটেশনাল কোনো একটা প্রবলেমকে, কোনো একটা প্রবলেম বা সমস্যাকে আমরা হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ হচ্ছে সলভ করা। এটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যালগরিদম এবং প্রোগ্রামের ডেফিনেশন। মানে দুইটার ডেফিনেশনই কিন্তু আসলে সেম। অ্যালগরিদম এবং প্রোগ্রাম এই দুইটার ডেফিনেশনই সেম, যে কম্পিউটেশনাল প্রোগ্রাম বলতে বোঝায় যে কম্পিউটারের কোনো একটা প্রোগ্রাম। মানে এই প্রোগ্রামটা যে কোনো একটা প্রোগ্রাম এমনটা না, এটা হচ্ছে গিয়ে কম্পিউটারের কোনো একটা প্রবলেম হতে হবে, বা কম্পিউটেশনাল, যেটা কম্পিউট করা যাবে, অর্থাৎ গণনা করা যায়, ঠিক আছে, ক্যালকুলেট করা যায়, এই টাইপের কোনো একটা প্রবলেমকে আমরা স্টেপ বাই স্টেপে যেভাবে সলভ করব সেটাকে বলা হয় হচ্ছে অ্যালগরিদম এবং হচ্ছে প্রোগ্রাম। ওকে, সো আমরা ডেফিনেশনটা বুঝলাম যে দুইটার ডেফিনেশন যদি সেম হয় তাহলে দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি। সো দুইটার মধ্যে ডিফারেন্সটা বোঝার জন্য আমরা এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, এটা হচ্ছে কি আমরা 5 ভাবে ডিফারেন্সটা বের করতে পারি। যে 5টা ডিফারেন্স যদি আমরা এনালাইসিস করি বা আলোচনা করি, তাহলেই কিন্তু আমরা অ্যালগরিদম এবং প্রোগ্রামের ডিফারেন্সটা বুঝে যাব ইনশাল্লাহ। সো প্রথম যে ডিফারেন্স সেটা হচ্ছে, প্রথম ডিফারেন্সটা হচ্ছে এসডিএলসি। ওকে, দ্বিতীয় যে ডিফারেন্স সেটা হচ্ছে পার্সন। আমরা প্রত্যেকটা ডিফারেন্সকেই আলোচনা করব, জাস্ট আমি আগে একটু লিখে নিই। এবং 3 নাম্বার ডিফারেন্স সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ওয়াইজ আমরা অ্যালগরিদম এবং প্রোগ্রামকে ডিফারেন্সিয়েট করতে পারি। আর 4 নাম্বার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্সি। হ্যাঁ, ডিপেন্ডেন্সি এবং 5 নাম্বার ডিফারেন্সটা হচ্ছে অ্যানালাইসিস। ওকে, সো এই হচ্ছে 5টা ডিফারেন্স বিটুইন অ্যালগরিদম এবং প্রোগ্রামের। এই 5টা ডিফারেন্স যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু আমরা অ্যালগরিদম এবং প্রোগ্রাম বুঝে যাবো ইনশাল্লাহ। সো এসডিএলসি বলতে আসলে আমরা কি বুঝি? এসডিএলসি এর ফুল মিনিংটা হচ্ছে, এস দিয়ে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। হ্যাঁ, আর ডি দিয়ে হচ্ছে ডেভেলপমেন্ট, আর এল দিয়ে হচ্ছে লাইফ, এবং সি দিয়ে হচ্ছে সাইকেল। এটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। অর্থাৎ একটা সফটওয়্যারকে যখন আমরা ডেভেলপ করব বা এটার যে বানাতে হলে, সফটওয়্যারকে একটা বানাতে হলে যে কমপ্লিট প্রসেসটাই হচ্ছে এসডিএলসি বলা হয়, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। সো একটা সফটওয়্যার, যেমন ফেসবুক একটা সফটওয়্যার, প্লাস বিভিন্ন আরও সফটওয়্যার আছে। সো আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, সফটওয়্যারকে ইউজ করে আমরা বিভিন্ন জিনিস সম্পাদন করি, বিভিন্ন কাজ করে থাকি, বিভিন্ন ফেসিলিটিস পাই। এই যে সফটওয়্যারগুলোকে যে বানানো হয়, এই বানানোর পিছনে এই এসডিএলসি, এই যে লাইফ সাইকেলটা কিন্তু থাকে। সো এই এসডিএলসি এটার আবার দুইটা পার্ট আছে। যে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে ডিজাইন। ঠিক আছে, সো এসডিএলসির প্রথম পার্টটা হচ্ছে ডিজাইন, এবং দ্বিতীয় যে পার্টটা সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট। ঠিক আছে, ইমপ্লিমেন্ট।
এখন এই জায়গা পর্যন্ত যদি আমরা বুঝি যে এসডিএলসি, যেটার ফুল ফর্ম সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটার দুইটা পার্ট, ডিজাইন এবং ইমপ্লিমেন্ট। এই যে ডিজাইন, যেটা এই ডিজাইনটাই হচ্ছে গিয়ে বা নকশা যেটা, এটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম, ঠিক আছে? অর্থাৎ এই ডিজাইনটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম। আমি যদি আরেকটু আপনাদেরকে স্টেপ বাই একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন অ্যালগরিদম, এই ডিজাইনটাই হচ্ছে অ্যালগরিদম। মনে করেন আপনি একটা ঘর বানাবেন, বা একটা বড় একটা বিল্ডিং বানাবেন। সো এই বিল্ডিং বানানোর আগে আপনি কি করবেন? কোনো একটা ইঞ্জিনিয়ার দিয়ে এটার একটা নকশা আঁকাবেন যে আপনার ঘরটা আসলে কিভাবে হওয়া উচিত, রুমগুলা কত সাইজের হবে, এই ঘরটার দেখতে কেমন হবে, এই ঘরটার কোথায় কি থাকবে। এই যে কমপ্লিট একটা ডিজাইন, আপনি নকশাটা আগে বানান ইঞ্জিনিয়ার দ্বারা। এই যে ডিজাইনটা, এটাকে কিন্তু আপনি অ্যালগরিদমের সাথে কনসিডার করতে পারেন। এই ডিজাইনটা কিন্তু পুরা ঘর না আপনার, এটা জাস্ট একটা ডিজাইন। এটা দেখে আপনি বুঝবেন যে আপনার ঘরটা আসলে দেখতে কীরকম হবে। ইমপ্লিমেন্ট যেটা, অর্থাৎ আপনি যে ঘর বানানোর যে প্রসিজার, যেমন রাজমিস্ত্রি যখন ঘরটা বানাবে, অর্থাৎ ইটের পর ইট দিবে, এখানে কনক্রিট দিবে, রড ইউজ করবে, বিভিন্ন জিনিস ইউজ করে সে ঘরটা বানাবে। এই যে বানানোর যে প্রসিজার, সেটা হচ্ছে ইমপ্লিমেন্ট পার্ট। এই ডিজাইন অনুযায়ী তারা ইমপ্লিমেন্ট করে ঘরটা বানাবে। সো এই ডিজাইন হচ্ছে গিয়ে অ্যালগরিদম। কোনো একটা সফটওয়্যার যখন বানাতে হয়, সফটওয়্যারের ডিজাইনটা হচ্ছে অ্যালগরিদম। আর সফটওয়্যারকে যখন আসলে এক্সিকিউট করবেন, ইমপ্লিমেন্ট করে, সেটা হচ্ছে কোডাররা করে, প্রোগ্রামাররা করে। এই যে ইমপ্লিমেন্টেশনটা, এটাই হচ্ছে গিয়ে প্রোগ্রাম। আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মেইন হচ্ছে কিন্তু ডিজাইনটাই। এই ডিজাইনটাকে জাস্ট কনসেপ্ট মাথায় রেখে প্রোগ্রামাররা হচ্ছে এগুলো ইমপ্লিমেন্ট করেন, অর্থাৎ প্রোগ্রামে কোড দিয়ে লিখেন। প্রোগ্রামাররা কোড দিয়ে জাস্ট ইমপ্লিমেন্ট করে প্রোগ্রামে জাস্ট জিনিসগুলো লিখেন তাদের নিজস্ব ভাষায়। নিজস্ব ভাষা বলতে যে কম্পিউটারের যে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ওই ভাষাগুলো ইউজ করে তারা জাস্ট ইমপ্লিমেন্টগুলো করেন। ওকে, গেল। এই যে অ্যালগরিদমের কিছু পার্ট আছে, যেমন হচ্ছে গিয়ে ফ্লো চার্ট, সুডোকোড। ফ্লো চার্ট এবং সুডোকোড এগুলা কি? এগুলা হচ্ছে নিজস্ব কিছু টেকনিক বা ভাষা, যেগুলা ইউজ করে প্রোগ্রামাররা, ডিজাইনাররা, যারা অ্যালগরিদম যারা ডিজাইন করেন বা যারা অ্যালগরিদম বানান, তারা তাদের নিজস্ব কনসেপ্টটা প্রোগ্রামারদেরকে বুঝান। ফ্লো চার্ট, আরেকটা কি বললাম? সুডোকোড। হ্যাঁ, সো সুডোকোড মনে হয় ঠিক লিখছি আমি স্পেলিংটা। ওকে, সুডোকোড। তো ফ্লো চার্ট এবং সুডোকোড এগুলো হচ্ছে অ্যালগরিদমের দুইটা অংশ বা পার্ট, যেগুলো ইউজ করে ডিজাইনটা বানানো হয়, যাতে প্রোগ্রাম যারা করবেন, এই যে ইমপ্লিমেন্টেশন যারা করবেন, তারা যাতে এই জিনিসগুলো দেখে সহজে বুঝতে পারেন যে আসলে আপনি কি বানাতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি বানাতে চাচ্ছেন ঘর, কিন্তু আপনি যদি আপনার ইমপ্লিমেন্টেশন যারা করবে, অর্থাৎ যারা রাজমিস্ত্রি, তাদেরকে যদি আসলে ডিজাইনটা না বুঝাতে পারেন যে আপনি একটা ঘর বানাতে চাচ্ছেন, তখন কিন্তু তারা ভালোভাবে অন্য কিছু বানিয়ে দিবে। ঠিক আছে, তারা কিন্তু বুঝবে না যে আপনি কি বানাতে চাচ্ছেন। সো এই ইমপ্লিমেন্টেশন পার্টে প্রোগ্রামার যারা, তাদেরকে সহজভাবে বোধগম্য করার জন্য ডিজাইনাররা এই ফ্লো চার্ট এবং সুডোকোডগুলো ইউজ করে থাকেন। ওকে, অ্যালগরিদমের মাধ্যমে। দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে পার্সনের বাংলা হচ্ছে গিয়ে ব্যক্তি, রাইট? সো যে ডিজাইন বা অ্যালগরিদম করবেন, এই পার্সন বা ব্যক্তি, তো যে মানে ডিজাইনটা করবেন, এই যে ডিজাইনটা যিনি করবেন বা অ্যালগরিদম যিনি বানাবেন, ডিজাইন বা অ্যালগরিদম ডিজাইনটা যিনি বানাবেন, তার কিন্তু আসলে ডোমেইন নলেজ থাকা লাগবে। মনে করেন আপনি একটা ঘরের ডিজাইন বানাতে চাচ্ছেন, আপনি একটা ঘরের ডিজাইন বানাতে চাচ্ছেন। সো আমি কি বললাম, যে ডিজাইন যিনি বানাবেন, যে পার্সন বানাবেন, উনার কিন্তু ডোমেইন নলেজ থাকতে হবে। ডোমেইন নলেজ বলতে কি, আপনার মানে কোর বা বেসিক নলেজ। ঠিক আছে, বেসিক নলেজ, যে জিনিসটা আপনি বানাতে চাচ্ছেন, ওই জিনিসটার বেসিক বা ডোমেইনটা আপনার জানা থাকা লাগবে। মনে করেন আপনি একটা ঘরের ডিজাইন বানাতে চাচ্ছেন, ঘরের কয়টা কক্ষ হবে, ঘরের মধ্যে দেখতে কীরকম, ঘরের রুমগুলো দেখতে কীরকম, এইগুলোর ডোমেইন সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আপনি ডিজাইন ভালোভাবে আঁকতে পারবেন না। আপনি যদি ভালোভাবে ডিজাইন না আঁকতে পারেন বা বুঝাতে না পারেন, তখন প্রোগ্রামাররা সেটা ভালোভাবে এক্সিকিউট করতে পারবেন না। ফলে বেসিক নলেজ বা ডোমেইন নলেজটা কিন্তু আপনার থাকা গুরুত্বপূর্ণ, যদি আপনি অ্যালগরিদম ডিজাইন করে থাকেন। বুঝতে পারছেন? কিন্তু যারা হচ্ছে গিয়ে কোড করবে,
বা প্রোগ্রামার যারা, প্রোগ্রামে প্রোগ্রাম যারা করে তাদেরকে প্রোগ্রামার বলে। এবং এই প্রোগ্রামে কিন্তু কোনো ডোমেইন নলেজ থাকা লাগে না, অর্থাৎ এই ডোমেইন নলেজটা লাগবে যেমনটা না, লাগলে ভালো, থাকলে ভালো, বাট এটা যে আপনার থাকতেই হবে এমনটা না। কারণ রাজমিস্ত্রি যারা, তারা কিন্তু আসলে বুঝে না যে একটা বিল্ডিংয়ের কি কি স্ট্র্যাটেজি ফলো করা হচ্ছে, হয় ডিজাইনটা বানানো হচ্ছে, বা একটা বিল্ডিংয়ের বেসিক বা এত ইন ডিটেল ইনফরমেশন তারা জানে না। তারা জাস্ট জানে যে তাদেরকে দেয়াল বানাতে হবে, এই দেয়ালটা এত সাইজের হবে, এত সাইজের হবে, ওই ডিজাইনে যেমন দেয়া আছে তারা ওই অনুযায়ী কাজ করবে। তাদের কিন্তু এত বেসিক, এত গভীর নলেজ থাকতে হয় না। গভীর নলেজটা থাকতে হয় ডিজাইনার, যারা হচ্ছে ডিজাইন করবেন। ইঞ্জিনিয়ার যারা, তারা ডিজাইন করেন বিল্ডিং বা বড় বড় জিনিসের ডিজাইন, তাদের কিন্তু বেসিক নলেজ বেশি থাকতে হয়। রাজমিস্ত্রি যারা হচ্ছে গিয়ে ইট কাঠ দিয়ে বানাবে, তারা কিন্তু জাস্ট স্টেপ বাই স্টেপ ডিজাইন ফলো করেই বানায়, সো তাদের এত বেশি বেসিক থাকতে হয় না। বাট সিমেন্ট কোনটা ইউজ করতে হবে, কোনটা কেমন হবে, এগুলো কিন্তু ডিজাইনার, এই ডোমেইন নলেজগুলো কিন্তু ডিজাইনারের ভালো থাকতে হয়, ঠিক আছে, প্রোগ্রামারের তেমন থাকতে হয় না। সো আশা করি অ্যালগরিদমের এবং প্রোগ্রামের পার্সন বিষয়ের যে ডিফারেন্সটা, সেটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, 3 নম্বর যে জিনিসটা, এই যে 3 নম্বর জিনিস, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ওকে, সো ল্যাঙ্গুয়েজের কী কী আছে আমরা বলি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যালগরিদম যেটা বা ডিজাইন, এটা আপনি যেভাবে খুশি সেভাবে লেখেন, আপনার কোনো বাধ্যবাধকতা, কোনো ল্যাঙ্গুয়েজ নাই। আপনি চাইলে বাংলায় লিখতে পারেন, আপনি চাইলে ইংরেজিতে লিখতে পারেন, আপনি চাইলে আরবিতে লিখতে পারেন, আপনার যেই খুশি আপনি তাতেই লিখেন, কোনো সমস্যা নাই। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যেভাবেই লিখেন না কেন, আপনার লেখা যাতে প্রোগ্রামার বা কোডার যারা আছে তারা যাতে জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন। কারণ আপনি যদি তাদেরকে ঠিকভাবে বুঝাতে না পারেন, তারা কোডটা ঠিকভাবে এক্সিকিউট করতে পারবেন না, ফলে তারা ভুলভাল কোনো একটা কিছু বানিয়ে দিবে। আপনি সফটওয়্যার বানাতে চাচ্ছেন একটা, বাট তারা বানিয়ে দিল আরেকটা। সো আপনি যেই ভাষাটা ইউজ করেন সেটা কিন্তু অন্যদের বোধগম্য হতে হবে। বাট আপনি ভাষা কিন্তু যে কোনোটা ইউজ করতে পারেন, আপনি বাংলায় লিখেন, ইংরেজিতে লিখেন, বাট প্রোগ্রামারদেরকে বুঝাতে পারতে হবে, ঠিক আছে। অর্থাৎ অ্যালগরিদম যে কোনো ভাষায় লিখতে পারেন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাষায় যেহেতু লিখতে পারবেন, তা আমরা বলতে পারি ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। ওকে, অ্যালগরিদম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। এবং প্রোগ্রাম কিন্তু আপনি যে কোনো ভাষায় লিখলে হবে না। একটা কম্পিউটারের প্রোগ্রাম যে বানায়, উনি কিন্তু একটা নির্দিষ্ট ভাষায় অলরেডি বানিয়ে রেখেছেন। C++, পাইথন, সি, এগুলো কিন্তু নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি যদি, আপনাকে লিখতে হলে এই ভাষাগুলোর কোনো একটা সিনট্যাক্স ফলো করতে হবে। আপনি চাইলে বাংলায় কোনো কোড লিখলে কোড এক্সিকিউট হবে না, আপনাকে ওই ল্যাঙ্গুয়েজের ফরম্যাট বা সিস্টেম ফলো করে সবসময় কোড লিখতে হবে। সো কোড লেখার সময় বা প্রোগ্রাম লেখার সময় ল্যাঙ্গুয়েজ কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। আপনি যে কোনো ভাষায় লিখলে হবে না, আপনাকে একটা নির্দিষ্ট ভাষায় লিখতে হবে, ঠিক আছে। সো ল্যাঙ্গুয়েজ পার্টটা আমাদের গেল। 4 নম্বর যে পার্টটা, সেটা হচ্ছে কি ডিপেন্ডেন্সি। অ্যালগরিদম, ঠিক আছে, অ্যালগরিদম কিন্তু যারা বানান, তারা কিন্তু যখন বানান, তারা কিন্তু এইসব ডিপেন্ডেন্সি কোনো কিছু থাকেন না, তারা কিন্তু কোনো ডিপেন্ডেন্ট নয়। যেমন তারা যে লজিকটা বানাবেন বা যে ডিজাইনটা, সেটা উইন্ডোজ, লিনাক্স সবগুলার কথা চিন্তা করে বানাতে হবে যে এমনটা না। তারা জাস্ট একটা ডিজাইন বানাবেন, এই ডিজাইনটা উইন্ডোজ বা ম্যাকে কীভাবে কাজ করবে বা কীভাবে কাজ করবে কিনা না, এইসব তারা কিন্তু এত বেশি চিন্তা করেন না, ঠিক আছে। সো অ্যালগরিদম বানানোর সময় অপারেটিং সিস্টেম, উইন্ডোজ, লিনাক্স, এগুলো হচ্ছে তারা চিন্তা করেন না, ঠিক আছে, এগুলোর উপরে ডিপেন্ডেন্ট নয়। বাট প্রোগ্রাম যেটা, এই প্রোগ্রাম হচ্ছে গিয়ে কম্পিউটার সম্পর্কে জানা থাকা লাগবে। আপনার এই উইন্ডোজ বা লিনাক্সে কাজ করবে কিনা, আপনার এই হার্ডওয়্যার বা কম্পিউটারের যে কম্পোনেন্টসগুলো আছে, যেমন হার্ডওয়্যার, উইন্ডোজ, লিনাক্স, এগুলোতে কাজ করবে কিনা, এগুলো সম্পর্কে প্রোগ্রামাররা বা কোড লেখার সময় আপনার কিন্তু অনেকগুলো জিনিস চিন্তা করতে হবে। সো এগুলো কিন্তু ডিপেন্ডেন্সি এখানে আছে,
এই সিস্টেমের উপরে আপনার হার্ডওয়্যার যেটা ইউজ করছেন এটার সিস্টেমের উপরে কিন্তু এটা ডিপেন্ডেন্সি আছে। আপনার এই র্যাম কোনটা ইউজ করছেন, আপনার কম্পিউটার ভালোভাবে পারফর্ম করবে কিনা, সেটা অনেকগুলো জিনিস চিন্তা করতে হবে। বাট অ্যালগরিদম ডিজাইন করার সময় এগুলো কোনো কিছু চিন্তা করতে হয় না। আপনি কোড লেখার সময় এগুলো চিন্তা করতে হয়, আপনি কোন কম্পাইলার ইউজ করছেন, কোন কম্পাইলারে কেমন পারফর্ম হবে, এগুলো চিন্তা করতে হয়। আচ্ছা, গেল লাস্ট ওয়ান যেটা হচ্ছে অ্যানালাইসিস। এটা একটু ইন্টারেস্টিং। অ্যানালাইসিসের ক্ষেত্রে অ্যালগরিদমের হচ্ছে অ্যালগরিদম যে কাজটা করে, অ্যানালাইসিসের ডেফিনেশনটাই এইটা, যে অ্যালগরিদম যে কাজ করে ওইটাই হচ্ছে গিয়ে অ্যানালাইসিস। অ্যালগরিদম যে ওয়ার্কটা করে এটাই হচ্ছে অ্যানালাইসিস। অ্যালগরিদম আসলে অ্যানালাইসিসই করে, ডিজাইন করেন এটা মানে কি অ্যানালাইসিসই তো, কোনো একটা জিনিসের বিশ্লেষণ, ভেঙে ভেঙে জিনিসটাকে বড় পরিসরে দেখা। যেমন হচ্ছে কি, আমি যদি একটা উদাহরণ আপনাকে দেই, আমরা টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে পড়েছি হয়তো। টাইম কমপ্লেক্সিটি বলতে আমরা জানি যে কোনো একটা ইনপুটের মান চেঞ্জ হলে তার তার এই প্রোগ্রামটা কত বেশি সময় নেয়, একটা ফাংশন আমরা পাই, এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। তো টাইম কমপ্লেক্সিটি কিন্তু আমরা টাইম কমপ্লেক্সিটি কেমন পাইতাম, বিগ ও তারপর হচ্ছে গিয়ে ওমেগা, এইরকম আমরা টাইম কমপ্লেক্সিটি পেয়েছিলাম। এগুলো কিন্তু আমরা কি এক্সাক্ট কোনো ভ্যালু পেয়েছিলাম, যে আমরা কি টাইম কমপ্লেক্সিটি 1 সেকেন্ড লাগবে, 2 সেকেন্ড লাগবে, এভাবে কোনো ফিক্সড ভ্যালু পেয়েছিলাম না। আমরা কিন্তু ফাংশন পেয়েছি। ফাংশন কিন্তু এক্সাক্ট ভ্যালু না। ফাংশন হচ্ছে কি আমাদেরকে বুঝায় যে এটার ভ্যালু ওই ভেরিয়েবলের মান চেঞ্জ হলে কিভাবে বড় হবে বা ছোট হবে, এটা কিন্তু ফাংশন, এক্সাক্ট কোনো ভ্যালু না। সো অ্যালগরিদম হচ্ছে আমাদেরকে জেনারেল টাইম বলে, স্পেসিফিক কোনো টাইম বলে না, ঠিক আছে? জেনারেল টাইম বলে জাস্ট ফাংশন দিয়ে, ঠিক আছে? সো অ্যালগরিদম হচ্ছে আমাদেরকে জাস্ট ফাংশন দিয়ে জেনারেল একটা টাইম বলবে, ঠিক আছে? সো আমাদেরকে ফাংশন দিবে, ঠিক আছে? ফাংশন দিবে। বাট প্রোগ্রাম কি করবে? প্রোগ্রাম হচ্ছে গিয়ে আমাদেরকে অরিজিনাল টাইম দিবে। যেমন আপনি যখন একটা কোড লেখেন, কোড ব্লকের লেখার পর আউটপুটে আপনি দেখবেন এক্সিকিউশন টাইম এত সেকেন্ড, এক্সিকিউশন টাইম 2 সেকেন্ড, এক্সিকিউশন টাইম এত সেকেন্ড, এভাবে এক্সিকিউশন টাইম দেওয়া হয়। সেটা হচ্ছে কি অ্যাকচুয়াল রান টাইম, রান হতে এত সময় লেগেছে, ঠিক আছে? এটা অ্যাকচুয়াল রান টাইম। ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়াল রান টাইম আমাদের। সো প্রোগ্রাম এক্সিকিউশন টাইম প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল রান টাইমটা দিবে, ঠিক আছে? সো প্রোগ্রামের যে অ্যাকচুয়াল অ্যানালাইসিস, সেটাকে বলা হয় আরেকটা নাম, সেটা হচ্ছে গিয়ে টেস্টিং। প্রোগ্রামের অ্যাকচুয়াল অ্যানালাইসিসের নাম হচ্ছে গিয়ে টেস্টিং। টেস্টিংয়ের মধ্যে কি আছে? টেস্টিংয়ের মধ্যে আছে যে এক্সিকিউশন টাইম, তারপরে হচ্ছে রান টাইম। এক্সিকিউশন টাইমটাই আসলে রান টাইম, যেটা আসলে আমাদের অরিজিনাল টাইমটা পাই। এই অ্যানালাইসিসের এই অ্যানালাইসিস আবার দুইটা টাইপ আছে। সো 2 টাইপ অ্যানালাইসিসের, 2টা টাইপ আছে। 2টা টাইপ কি? একটা হচ্ছে প্রায়োরি অ্যানালাইসিস, আর একটা হচ্ছে পোস্টেরিয়র অ্যানালাইসিস। প্রায়োরি অ্যানালাইসিস এবং পোস্টেরিয়র অ্যানালাইসিস। সো মানে কি? মানে হচ্ছে গিয়ে আগে, আমরা জানি যে মানে হচ্ছে গিয়ে আগে বা পূর্বে। সো প্রায়োরি অ্যানালাইসিস বলতে বোঝায় যে আগে কোনো একটা জিনিস অ্যানালাইসিস করা। সো আমরা অ্যালগরিদম ডিজাইন আগে করি না, কোনো একটা বিল্ডিং বানানোর আগেই তো ডিজাইন করি, কোড লেখার আগেই তো অ্যালগরিদম লিখি। সো প্রায়োরি হচ্ছে গিয়ে আমাদের আসলে অ্যালগরিদমটিকেই বোঝানো হয়। প্রায়োরি অ্যানালাইসিস দিয়ে অ্যালগরিদমকেই আসলে বোঝানো হয়। এবং পোস্টেরিয়র অ্যানালাইসিস দিয়ে আমাদের তাহলে কাকে বোঝানো হবে? প্রোগ্রামকে বোঝানো হবে বা আমাদের মেইন কোডকে বোঝানো হবে। সো অ্যালগরিদমের ক্ষেত্রে আমি তো আগে বলছিলাম যে আমরা জেনারেল টাইম পাই, আমরা অরিজিনাল টাইমটা পাই না। পোস্টেরিয়র অ্যানালাইসিস ক্ষেত্রে আমরা অরিজিনাল টাইম পাই, যেমন সেকেন্ডে পাবো, বাইটে পাবো। অরিজিনাল টাইম এবং স্পেস, যেমন এটা সেকেন্ড কি অরিজিনাল টাইম, এটা হচ্ছে অরিজিনাল স্পেস আমরা পাবো পোস্টেরি বা প্রোগ্রামের ক্ষেত্রে। বাট প্রায়োরিটির ক্ষেত্রে যেহেতু অ্যালগরিদমে আমরা জেনারেল ফাংশন আকারে আসলে টাইমগুলো পাই বা স্পেসগুলো পাই, আমরা অরিজিনাল টাইমটা আসলে পাই না, ঠিক আছে? সো অ্যানালাইসিসের এই টাইপগুলো গেল। এখন একটা অ্যালগরিদমকে কিভাবে ডিটেক্ট করতে হবে সেটা তো আমাদের জানতে হবে, রাইট? সো এখন আমরা শিখব যে হাউ টু ডিটেক্ট
অ্যালগরিদম, হাউ টু ডিটেক্ট অ্যালগরিদম। সো অ্যালগরিদমের 5টা ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য আছে। সো 5টা ক্যারেক্টারিস্টিক্স আছে, ঠিক আছে? 5টা ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি, এই বৈশিষ্ট্য যদি কোনো কিছুর মধ্যে দেখি, তাহলেই আমরা বুঝবো যে এটা একটা অ্যালগরিদম। প্রথম ফার্স্ট নাম্বার সেটা হচ্ছে কি ইনপুট। ইনপুট মানে তো আমরা জানি যে কোনো কিছু দেওয়া। সো ইনপুট কেমন হতে পারে অ্যালগরিদমের? ইনপুট হতে পারে জিরো অথবা মোর। ইনপুট কি আপনি কোনো জিরো ইনপুটও হতে পারে অথবা বেশি ইনপুট হতে হবে, জিরো থেকে বেশি ইনপুটও হতে পারে। আপনি একটা ইনপুট 1ও দিতে পারেন, 2ও দিতে পারেন, 0ও দিতে পারেন, যা খুশি আপনি ইনপুট, আপনার ইনপুট সংখ্যা যা খুশি হতে পারে। বাট আউটপুট কি হবে সবসময়? নর্মালি আউটপুট কী হবে? অন্তত একটা আউটপুট তো থাকবেই। যদি কোনো আউটপুটই না থাকে তাহলে তো আপনার প্রোগ্রামটা আসলে সঠিক নয়, আমরা বলতে পারবো, রাইট? সো আউটপুট হবে 1 অর মোর, অন্তত একটা আউটপুট তো থাকবেই, ঠিক আছে? সো 1 অর মোর। 3 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে কি ডেফিনিটনেস। ডেফিনিটনেসের মধ্যে আমরা যদি, ডেফিনিটনেসটা আসলে কি? ডেফিনিটনেস মানে নির্দিষ্টতা, রাইট? সো নির্দিষ্টতা, আমরা হচ্ছে অ্যালগরিদমের হচ্ছে ডেফিনিটনেস বা নির্দিষ্টতা থাকবে, অর্থাৎ এর মধ্যে কোনো এমবিকিউটি থাকবে না। এমবিকিউটি থাকা যাবে না। এমবিকিউটি মানে কি? এমবিকিউটি মানে হচ্ছে কনফিউজিং ইনফরমেশন, যেটা হচ্ছে খুবই বিভ্রান্তিকর বা হচ্ছে গিয়ে কোনো মেক সেন্স করে না, অবাস্তব কোনো কিছু জিনিস, ঠিক আছে? সো হচ্ছে কি কনফিউজিং। এমবিকিউটি মানে হচ্ছে কনফিউজিং, ঠিক আছে? এমবিকিউটি মানে হচ্ছে কনফিউজিং। যেমন কি? যেমন মনে করলাম আমি আপনাকে বললাম যে অ্যালগরিদমের মধ্যে √1, এটা কি কোনো মেক সেন্স করে? এটা তো কোনো মেক সেন্স করে না। রুটের ভিতরে -1 থাকলে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে অ্যালগরিদম বুঝে না এটা কি, তার মধ্যে এটা সেট নাই। সো এটা হচ্ছে এক ধরনের এমবিকিউটি বা কনফিউজিং। সো এটা থাকা যাবে না। এটা যদি থাকে তাহলে এটা অ্যালগরিদম হবে না, ঠিক আছে? ওকে, 4 নাম্বার যে জিনিসটা, 4 নাম্বার জিনিসটা হচ্ছে ফাইনাইটনেস। হ্যাঁ, ফাইনাইটনেস। সো ফাইনাইটনেসটা যদি আমরা বুঝতে চাই, সেটা হচ্ছে অ্যালগরিদমের একটা ফাইনাইটনেস থাকবে, অর্থাৎ নির্দিষ্ট 2টা জিনিস থাকবে, অর্থাৎ এর বিগিন থাকবে, অর্থাৎ এর একটা শুরু থাকবে। অবশ্যই শুরু না হলে তো আপনি কোনো জিনিস করতেই পারবেন না। শুরু থাকবে এবং একটা এন্ড থাকবে। অ্যালগরিদমের একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা এন্ড থাকবে। শুরু হতে হবে এবং এটা শেষ হতে হবে। এই জিনিসটা তো থাকতেই হবে, নইলে তো আর অ্যালগরিদম কই থেকে হবে, ঠিক আছে? 5 নাম্বার যে জিনিসটা, এটা যদি শুরু হয়ে শেষ না হয় তাহলে তো এটা লুপ হয়ে যাবে। সো এটা হওয়া যাবে না, এটা একটা শেষ পয়েন্ট থাকতেই হবে, একটা জায়গায় এসে শেষ হতে হবে। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি এফেক্টিভনেস। 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে কি এফেক্টিভনেস। সো এফেক্টিভনেস যেটা, সেটা হচ্ছে কোনো আননেসেসারি কোনো ইনফরমেশন থাকা যাবে না, ঠিক আছে? বা স্টেটমেন্ট থাকা যাবে না, কোনো আননেসেসারি স্টেটমেন্ট থাকা যাবে না অ্যালগরিদমে। মনে করলেন আননেসেসারি স্টেটমেন্ট, এটা থাকা যাবে না। আমি যদি একটা এক্সাম্পল নেই, মনে করেন আপনাকে বলল যে a+b = কত, আপনাকে কেউ বলল, আপনি কি করলেন? a+b = এটা একটা ভ্যালু বের করলেন, মনে করেন 2, আবার সাথে পণ্ডিতি করে a - b এর ভ্যালু বের করলেন একটা, মনে করেন 3, মনে করেন 1, মনে করেন বের করলেন। কিন্তু আপনাকে প্রশ্নে তো বলছে যে a+b = কত, কিন্তু আপনি বের করছেন এটা, আবার এটাও বের করছেন, কিন্তু এক্সট্রা ইনফরমেশন দেওয়া এখানে হচ্ছে অ্যালাউড না। আপনাকে যেটা বলা হবে আপনি সেটাই বের করবেন। যদি বলতে পারেন যে এখানে তো দেওয়াই আছে, আমি একটু এক্সট্রা ইনফরমেশন দিলাম তো কি হলো, এটা তার রিডেবিলিটিটা কমিয়ে দেবে। অর্থাৎ যখন কোনো একটা রিডার এই জিনিসটা পড়বে, আপনার কোডিংটা পড়বে, তখন সে কনফিউজড হয়ে আর জিনিসটা পড়বে না এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকলে। সো এইভাবে জাস্ট a+b বলছে, আপনি a+bটাই দেবেন। সো এটাই হচ্ছে এফেক্টিভনেস, এটা হচ্ছে তার এফেক্টিভনেসটা বোঝায়, ঠিক আছে? সো এতটুকু আশা করি আপনারা বুঝেছেন। এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে কিভাবে আমরা লিখব একটা অ্যালগরিদম, আপনার এক্সাম্পলের সহিত দেখব যে এক্সাম্পল
of how to write algorithm. ঠিক আছে, সো এটা আমরা দেখবো এখন। সো আমরা এক্সাম্পল লিখব হচ্ছে, অ্যালগরিদম লিখব হচ্ছে সুডো কোডের মাধ্যমে। আমরা আগে পড়েছিলাম যে দুইভাবে লেখা যায়, সুডো কোড এবং ফ্লো চার্ট দিয়ে। সো আমরা একটু সুডো কোডের মাধ্যমে লিখবো। এটা এক ধরনের ভাষা, আমার নিজের মতো ভাষায়। সুডো কোডের কোনো নির্দিষ্ট কোনো ভাষা নাই, জাস্ট। ঠিক আছে, সো আপনি বললাম যে আপনার কোয়েশ্চনটা, আপনার কাজটা হচ্ছে আপনি সোয়াপ করবেন, অর্থাৎ ওদল বদল করবেন নাম্বার এ এবং বি এর মধ্যে। এ কে বিতে নেবেন, বি কে এতে নেবেন। এই জিনিসটা কোডে লিখেন আপনি কীভাবে করবেন। তো আপনি কি, আমরা করি কীভাবে নর্মালি, যে অ্যালগরিদম সোয়াপ, এটা লিখলাম এ বি, ওকে। তারপর নর্মালি একটা ব্রেসেস দিলাম। আমরা সোয়াপ করার জন্য প্রথমে একটা টেম্প নামে একটা ভেরিয়েবল নেই, তারপর এইটাতে রাখলাম এ কে, তারপর এ কে করলাম হচ্ছে বি, তারপর বি কে করলাম হচ্ছে আমাদের এই টেম্প করে দিলাম, তারপর ব্রেসটা আমরা অফ করে দিলাম। ঠিক আছে, এখন বলতে পারেন, আপনারা বলতে পারেন যে ভাই এই জিনিসটা কি? এই জিনিসটা বলতে আসলে ইকুয়াল টুই বোঝায়। অ্যালগরিদম যারা ডিজাইন করেন, গতানুগতিক একটা প্রথা যে এইভাবে ডিজাইন করে করে তারা এসেছে। সো তা আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন, অথবা এইভাবে লিখতে পারেন। মানে আমি বলতে চাচ্ছি এই জিনিসটাকে এভাবে লিখতে পারেন যে টেম্পে এ কে বসাও, এটাকে এইভাবে লিখতে পারেন যে বি কে এতে বসাও। এখানে লিখতে পারেন যে টেম্পকে বিতে বসাও, এভাবে লিখতে পারেন। ঠিক আছে, সো এটা আপনার কাছে, আপনি জাস্ট প্রোগ্রামারকে বোঝাতে পারলেই হয়েছে। ঠিক আছে, ওকে, গেল। সো এতটুকু আশা করি আপনারা বুঝেছেন। সো এখানে আমরা বুঝতে পারছি এই জিনিসটা, আশা করি আপনাদের এখানে ক্লিয়ারিটি এখানে বেড়েছে। এখন আমরা একটি জিনিস এখানে খেয়াল করব কোডের মাধ্যমে, সেটা হচ্ছে, মনে করেন আমি আপনাকে একটা কোড দিলাম নর্মালি, include IO stream using namespace std int main, ওকে। আর এখানে একটা ভেরিয়েবল আমি নিলাম। আপনারা একটু চিন্তা করবেন এখানে আউটপুটটা কি হবে। ওকে, রিটার্ন 0 দিয়ে দিই, অপারেটিং সিস্টেমকে বলে দিই আমার কাজ শেষ। আচ্ছা, এখন আপনাকে একটু চিন্তা করেন যে এখানে আউটপুটটা কি আসবে। এখানে আউটপুটটা কি আসবে? সো অনেকেরই অনেক আনসার হয়তো বের হবে। সো এটা আমি যদি একটা জিনিস ক্লিয়ার করি, যে প্রিন্টএফ ফাংশনে যদি আমরা কোনো একটা কিছু এইভাবে লিখি, প্রিন্টএফ ফাংশনের নর্মালি অ্যাসোসিয়েটিভিটি বা চেক করাটা শুরু হয় হচ্ছে আর রাইট থেকে লেফটে, অর্থাৎ এটা হচ্ছে রাইট সাইড, রাইট থেকে লেফটে চেক করা শুরু হয় নর্মালি। হ্যাঁ, সো আপনি যদি এটা কম্পাইলারে, জিএনসি কম্পাইলার বা কোড ব্লকে যদি রান করেন, আপনার আউটপুট আপনি দেখবেন যে আপনার আউটপুট যেটা, সেটা হচ্ছে আসবে 4545। সো কনফিউজড হতে পারেন এখানে 4545টা কেমনে আসলো ভাই। সো এটা আমরা এখানে একটু 4545টা কেন আসে আমরা একটু যদি এখানে চিন্তা করি। ওকে, সো এটা আমরা একটু দেখব। সো 4545টা কেমনে আসে, যে আমি যদি আবার একটু জাস্ট রাফলি এখানে লিখি যে %d, রাফলি জাস্ট এখানে একটু লিখি জিনিসটা, %d %d, ঠিক আছে। এটা তো এভাবেই ছিল প্রিন্টএফের ভেতরে।
আর এখানে ছিল এক্স প্লাস প্লাস, দেন প্লাস প্লাস এক্স, এক্স মাইনাস মাইনাস, মাইনাস মাইনাস এক্স। ওকে, এটা এভাবেই ছিল। আর এখানে জাস্ট প্রিন্টএফ ছিল, প্রিন্টএফ ছিল। ওকে, দেখেন আমি বলছি কি রাইট থেকে লেফটে চেক করা শুরু হয়। আমরা আরেকটা জিনিস মনে রাখবো যে পোস্ট অর্ডারের পাওয়ার হচ্ছে বা প্রিসিডেন্স হচ্ছে বা পাওয়ারটা হচ্ছে প্রি অর্ডার থেকে বেশি, প্রি অর্ডার থেকে বেশি, ঠিক আছে। এখন এখানে দেখেন এইটা হচ্ছে গিয়ে একটা পোস্ট অর্ডার, এইটা হচ্ছে গিয়ে আরেকটা পোস্ট অর্ডার, আর এই দুইটা কিন্তু প্রি অর্ডার, মানে আগে প্লাস চিহ্নটা আগে আছে। ওকে, সো আমাদের এক্সের ভ্যালু কোথাও আমরা দেখছিলাম, এক্সের ভ্যালু হচ্ছে 5। সো আমি বলছি যে রাইট থেকে লেফটে চেক করা শুরু হয়। সো প্রথমে যখন এই যে পয়েন্টটায় আসবে চেক করাটা, তখন দেখবে যে এটা হচ্ছে গিয়ে একটা প্রি অর্ডার। সো ওটাকে সে নর্মালি সে এক্সিকিউট করবে। দেখি এখানে মাইনাস মাইনাস এক্স মানে কি, মাইনাস মাইনাস এক্স মানে হচ্ছে কি এই 5টা প্রথমে মাইনাস হচ্ছে মাইনাসটা প্রথমে, তার মানে এই 5টা প্রথমে মাইনাস হয়ে যাচ্ছে। সো 5 মাইনাস 1 এটা হচ্ছে প্রথমে, তার মানে কি 5 মাইনাস 1 তো মানে কি 4, এই 4টা প্রথমে হচ্ছে, রাইট। সো এই 4টা হচ্ছে, বাট এই 4টা কিন্তু প্রিন্ট হবে না, এই 4টা এক্সিকিউট করে রেখে দিছে, বাট এটা কিন্তু প্রিন্ট হচ্ছে না, ঠিক আছে। ওকে, এরপরে গেল এটাই আসলো, এটা মানে কি এখন কিন্তু আমার এক্সের ভ্যালু হচ্ছে 4। এই 4টা দেখেন এই প্রথমেই কিন্তু এক্স আছে, প্রথমে কি আছে এক্স, সো এক্সটাই প্রথমে 4টাই আছে। সো 4টা সে প্রিন্ট করে দিবে, কারণ এটা যেহেতু পোস্ট অর্ডারের পাওয়ার বেশি, সো পোস্ট অর্ডারের পাওয়ার বেশি হলে সে এটা প্রিন্ট করে দেবে, কারণ পাওয়ার বেশি, যেহেতু এটা পাওয়ার কম দেখে এটা প্রিন্ট করে নাই, পাওয়ার বেশিটা রেখে তো আর কমটা প্রিন্ট করা যাবে না। ওকে, 4টা হয়ে গেল, এবং এটা 4 এক্সিকিউট হওয়ার পরে এটা মাইনাস মাইনাস হয়ে গেছে, তার মানে 4 প্রথমে এক্সিকিউট হয়েছে, এরপর এটা মাইনাস হয়ে গেছে, তার মানে 4 থেকে 1 গেলে কত 3। সো এক্সের ভ্যালু এখন কিন্তু এখানে কিন্তু 3 হিসেবে আসছে, এটা কিন্তু 4 থেকে 3 হয়ে গেছে, 3 হয়ে এখানে আসছে, ঠিক আছে, এখানে চলে আসছে। ওকে, এখন এটা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে গিয়ে একটা প্রি অর্ডার। সো প্রি অর্ডার তো প্রিন্ট করবে না, বাট এক্সিকিউট করবে। এক্সের ভ্যালু হচ্ছে কত এখন 3, এবং 3 দেখেন এটা প্রথমে প্লাস প্লাস হয়ে যাচ্ছে, মানে 3 আসলো এখানে এসে +1 হয়ে গেছে, এখানে প্রথমে যেহেতু প্লাস চিহ্নটা। সো 3 + 1 যদি হয় এখানে হচ্ছে 4 হয়ে যাবে। সো এই 4টা এখানে জাস্ট বসবে, বাট এটা কিন্তু প্রিন্ট হবে না, প্রিন্ট কিন্তু এটাই হয়েছে প্রথমে। ওকে, আচ্ছা গেল। এখন এই জায়গাগুলো কিন্তু খালি, এই জায়গায় কোনো কিছু প্রিন্ট হয় নাই, এই জায়গায় কোনো কিছু প্রিন্ট হয় নাই। এখন এই জায়গায় আসলো, এই জায়গায় এসে এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু কিন্তু এখন 4, এক্সের ভ্যালু এখন 4, ঠিক আছে। এই 4টা দেখেন এক্স যেহেতু প্রথমে, এই এক্সটাই অর্থাৎ 4টা প্রথমে প্রিন্ট হয়ে যাবে, কারণ এক্সের যেহেতু পোস্ট ফিক্সের পাওয়ার বেশি, সেজন্য 4টা প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হওয়ার পরে দেখেন প্লাস প্লাস হয়েছে, তার মানে 4টা এখন প্লাস প্লাস হয়ে 5 হয়ে গেছে, বাট 4 কিন্তু প্রিন্ট হয়ে গেছে, কিন্তু 4 প্রিন্ট হওয়ার পরে কিন্তু এটা প্লাস হয়ে 5 হয়েছে। ওকে, এখন এই 5টা কী হবে, এই 5টা গিয়ে যেহেতু 5 এটা পোস্ট ফিক্সের পাওয়ার বেশি এই প্রিফিক্সগুলোর থেকে, মানে একবারে এক্সের আপডেটেড ভ্যালু তো এখন 5, এই 5টা এখন কই যাবে, এই 5টা আর যাওয়ার জায়গা না পেয়ে সে এই প্রিফিক্স বা তার যে কম পাওয়ারের যে জায়গাগুলো আছে এগুলোতে সে জায়গা দখল করবে, অর্থাৎ এই 5টা গিয়ে এই জায়গায় বসে যাবে, 5টা গিয়ে এই জায়গায় বসে যাবে, ঠিক আছে। সো এগুলো তো আগে প্রিন্ট হয়েছিল, যেমন এই 4টা প্রিন্ট হয়েছিল, তারপর এই 4টাও প্রিন্ট হয়েছিল 4, আর এখানে জায়গাগুলো ফাঁকা রাখছিল, কারণ এগুলো তো প্রিফিক্স ছিল। এই প্রিফিক্স ফাঁকা জায়গাগুলো এই যে এক্স আপডেটেড ভ্যালু 5 যেটা, এই 5টা এসে এখানে বসে যাবে, 4 5 4 5, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আউটপুটটা 4 5 4 5 আসছে। আপনারা কম্পাইলারে চালু করলে দেখতে পারবেন, আমার কম্পাইলার প্রবলেমের জন্য আমি দেখাতে পাচ্ছি না, বাট আপনি চেক করলে দেখতে পারেন যে 4 5 4 5 আসে আনসারটা। ওকে, কিন্তু এখন বলতে পারেন যে এটা কি 4 5 4 5 সবসময় আসবে না। আপনি যদি আমরা যে কম্পাইলার ইউজ করি, আমরা কি জিএনসি কম্পাইলারটা ইউজ করি, আপনি যদি জিএনসি কম্পাইলার ইউজ না অন্য কোনো কম্পাইলার ইউজ করেন, দেখবেন আনসার হয়তো 5 7 7 5 আসছে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে অন্য আনসার আসবে। সো এটা ডিপেন্ড করে কম্পাইলারের উপর। এটাই হচ্ছে সি প্রোগ্রামিংয়ের প্রিন্টএফ ফাংশন ইউজ করার একটা ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। আপনি কম্পাইলারের উপর ডিপেন্ড করে এর আনসারটা 4 5 4 5 অনেক সময় আসবে, অনেক সময় 5 7 5 7 5 5 7 7 5 আসবে। কারণ হচ্ছে কি যে প্রেসিডেন্সের যে বিষয়টা বললাম, এটা সব কম্পাইলার মেনটেন করে না,
কিছু কম্পাইলার মেনটেন করে, কিছু কম্পাইলার দেখবেন আবার লেফট থেকে রাইটে চেক করা শুরু করে। সো এটা কম্পাইলারের উপর ডিপেন্ডেন্সি না, এটা কোনো ডিপেন্ডেন্ট আনসার না, এটা কোনো সার্টেইন আনসার আমরা এখানে বলতে পারবো না এখানে, ঠিক আছে? কোনো সার্টেইন আনসার আমরা এখানে এটা কিন্তু বলতে পারবো না ইজিলি যে এটার আনসার ভাই এত, ঠিক আছে? সো এর বিষয়টা গেল। আর এটার সলভটা আমরা যদি সি আউট বা হচ্ছে কি আমাদের সি প্লাস প্লাসের যে সি আউট এটা যদি ইউজ করি, তাহলে দেখবেন আমরা চেকিংটা কিন্তু লেফট থেকে রাইটেই নর্মালি দেখবেন চেক করা শুরু হবে। তখন দেখবেন আপনার 5775 আনসারটা চলে আসবে, নর্মালি এই জিনিসটা চলে আসবে, কারণ তখন চেকিংটা লেফট থেকে রাইটে হচ্ছে, লেফট থেকে রাইটে হচ্ছে। আমি এই জিনিসটা এক্সপ্লেন করার জন্য কোড ব্লকে আবার একটা ভিডিও দিয়ে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। জাস্ট আমি একটু বেসিক বলে দিলাম যে এখানে জাস্ট সি আউটের জন্য এটা হয়, কারণ সি আউট মানে কি, সি আউট মানে হচ্ছে কি ক্যারেক্টার আউটপুট, ক্যারেক্টার আউট দিয়ে হচ্ছে আউটপুট, কারণ প্রত্যেকটা জিনিস আসলে ক্যারেক্টার আকারেই হচ্ছে সে কনসিডার করে, এবং লাস্টে যখন প্রিন্ট করবে তখন এটাকে আবার অরিজিনাল ফর্মে নিয়ে নেয়। এটা হচ্ছে সি প্লাস প্লাসের একটা স্পেশাল ফরমেশন। সো এই জন্যই সি প্রোগ্রামিংয়ের এই পার্ট থেকে সি প্লাস প্লাসের এই সি আউটটা আসলে বেটার, কারণ প্রত্যেকটা জিনিস যেহেতু ক্যারেক্টার আকারে সে কনসিডার করে, সো ক্যারেক্টার আকারে কনসিডার করলে এই সব প্রেসিডেন্সের ঝামেলাটা তখন আর পড়তে হয় না, আলাদা আলাদাভাবে কনসিডার করে, ফলে সিরিয়ালি আসলে সে চেক করে, সিরিয়ালি আপনি 5775 পেয়ে যাবেন। এভাবে রাইট থেকে লেফটে চেক করে আবার প্রেসিডেন্স চেক করেন, এইসব ঝামেলায় আর তখন পড়তে হয় না, ঠিক আছে? সি আউটের এটাই হচ্ছে স্পেশাল একটা ফিচার। সো এটা আমি আরেকটা ভিডিওতে এটা এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। আমি জানি এটা এখনও অনেকের হয়তো ক্লিয়ার হয় নাই। সো আমি এই ভিডিওটা এই টপিকটা এতটুকু আমি আরেকটা ভিডিওতে এক্সপ্লেন করবো, এই কোডের এই যে স্পেশাল ফিচার্সগুলো বা কীভাবে এটা এক্সপ্লেন করতে হয় আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে এটা এক্সপ্লেন করার। তো এতটুকু হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। আমরা নেক্সট ক্লাসে আবার অন্য আমাদের অ্যালগরিদমের 2 ক্লাস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।